আশা করি সবাই ভালো আছো। ঠাকুরমা স্বামীজির কৃপায় তোমরা সুস্থ শরীরে আছো, থাকবেও। যদিও বাড়িতে ভালো লাগছে না বুঝতে পারছি, কিন্তু কিছুই উপায় নেই, আমাদের ভালো লাগছে না। তবুও মাঝে মাঝে তোমাদের সঙ্গে এই যে দূর থেকে মিলিত হওয়ার চেষ্টা করছি, এটাও অনেকটা আমাদের বড় প্রাপ্তি বা পাওনা। আজকে আমি কিন্তু তোমাদের ফার্স্ট টার্মে যে সিলেবাসটা ছিল শেষ করে দিয়েছি গুটি গুটি পায়ে। অনেকে বলছে একটু গতি সম্পন্ন হয়ে গেছে, একটু ধীরে পড়ালে ভালো হয়। ঠিক আছে, আমি পড়াবো, এইবার পড়াবো ধীরে ধীরে। এবং তোমাদেরকে সার্বিক ধারণা দেওয়ার জন্য, যাতে তোমরা বাড়িতে একটু বেশি করে পড়ো, তার জন্য আমি একটু গতি বাড়িয়েছিলাম। এবার ধীরে ধীরে পড়াবো এবং প্রাসঙ্গিক কিছু প্রশ্ন দেব। আজকে আমি ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় এটা সম্পর্কে একটু আলোচনা করব এবং প্রাসঙ্গিক আলোচনায় কয়েকজনের বক্তব্য যে ইতিহাস আর ভূগোল এই ব্যাপারটা একটু ভালো করে বলে দিলে ভালো হয়। আমাকে অনেকেই বলেছে, আমি কিন্তু সেটা একটু বলার চেষ্টা করব। আর এছাড়াও আমার নিজের মনের কথা যেটা ভাবছিলাম সেটা একটু শেয়ার করতে হবে তোমাদের, কারণ এগুলো ইতিহাসের স্বাভাবিক পাঠ্য বিষয়। এইগুলো একটু না পড়লে, না জানলে হবে না। অবশ্যই তোমাদের জানবার দরকার যে ইতিহাস কি। ইতিহাস হলো পূর্বের কোনো কথা, কোনো বিষয়, সেই ঘটনা বা বিষয়কে আমরা ইতিহাস বলছি। ইতিহাস শেষ হয়ে গেছে, ইতিপূর্ব শেষ হয়ে গেছে, তার সেই সম্পর্কে বক্তব্য, কথা। তাহলে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি, তাহলে আমরা পূর্বের কথা জেনে বা কী করবো? জানবার খুবই দরকার। এই কারণে, কারণ আমরা আগামী দিন গঠন করব পূর্বের দিনগুলো সম্পর্কে, যেগুলো আলোচনা করে, যেগুলো ভালো দিক, সেইগুলিকে নিয়ে আমরা এগিয়ে যাব। সেই জন্য আমাদের আগের দিনের কথা একটু করে জানবার দরকার। যেমন কি হতে পারে, আগের দিনে মানুষ কোথায় বসবাস করত, কি খাওয়া দাওয়া করত, কি পোশাক পরিচ্ছদ ব্যবহার করত, কোন পরিবেশে তারা থাকতো, তাদের ঘর বাড়ি, তাদের সমাজ, তাদের ধর্ম, তাদের শিক্ষা, তাদের অর্থ, তারা কিভাবে সংসার নির্বাহ করত, কিভাবে বন্য পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করত, কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত, কিভাবে তারা সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতো বা কেন করতো, এই সম্পর্কে আমাদের জানবার দরকার। তাই আমরা পূর্বের এই ঘটনাগুলো জানবার চেষ্টা করি। বোঝা গেল? মনে করো তুমি আগামী দিনে তোমার পরিবারের ভবিষ্যৎ, তাহলে তোমার সম্পর্কে সবাই জানতে পারবে যে আগামী দিনে তুমি যখন কোনো একটা ভালো পদ পাবে, হয়তো ভালো কর্মের সঙ্গে যুক্ত হবে, তখন কি হবে? বাইরের লোক বলবে ওদের পরিবারের ইতিহাসটা এরকম, ওদের পারিবারিক দক্ষতা, ওদের আগের মানুষেরা যারা ছিলেন তারা কিন্তু যথেষ্ট দিকপাল, তাই ও এরকম একটা জায়গায় চলে গেছে, ও হয়তো আমেরিকায় গেছে, হ্যাঁ, বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, তাহলে তার বাড়ির পরিবেশটা ভালো। এই সম্পর্কে অনেকে ধারণা পেয়ে থাকে, আবার নাও হতে পারে, কিন্তু হয়েও যায়, বেশিরভাগ ক্ষেত্রে হয়।
তাহলে পূর্বের কথা কিন্তু এইভাবেই আসে, যে ও তো ওই রকমই, ও তো হবেই হবে, ওদের বাড়ির ইতিহাসটাই ওরকম, পরিবেশটাই ওরকম, কথায় কথায় কথাগুলো চলে আসে। যাই হোক, তাহলে এই সম্পর্কে আমাদের জানবার দরকার, পূর্বের ঘটনা আমাদের জানবার দরকার এই কারণে। এবারে দেখো, তুমি যে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়লে, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি সেই কাজ করে কি করে সফল হতে পারো, কি করে মানুষের মঙ্গলে তুমি আসতে পারো, হ্যাঁ, মানুষের জন্য তুমি ভালোভাবে এগিয়ে যেতে পারো, সেই সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। এবং সেই ধারণা কোথা থেকে পাবে? ইতিহাস থেকে পাবে। যে আগে মানুষ এই করতো, তাহলে দেখি না আমি কোনো পরিবর্তন ঘটাতে পারি কিনা। তাই আমাদের পূর্বের কথা জানবার দরকার। এই প্রশ্নটাও অনেকে আমাকে করেছে, তোমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা আমাকে করেছে, আমি কিন্তু উত্তরটা দিয়ে দিলাম। এরপরে দেখো আরেকটা বিষয়, যেটা আমার বক্তব্য, আমি বলছি যে মানুষ আগেকার দিনে কেমন জায়গায় বসবাস করতো সে সম্পর্কে আমাদের একটু ধারণা দরকার। কোথায় মানুষের সভ্যতা বা সংস্কৃতি গড়ে উঠেছিল, তাহলে প্রথম বলতে হবে নদীর তীরবর্তী এলাকা। আর কোথায় জায়গা পাবে? মরুভূমিতে বসবাস করবে না, ভালো পরিবেশ দরকার। তাহলে ভালো পরিবেশ বলতে নদীর তীরবর্তী এলাকাগুলো ভালো পরিবেশ। এরকমভাবে মানুষ আর নদীকে কাজে লাগালো, নদীর জলকে কাজে লাগালো, নদীর তীরবর্তী অঞ্চলকে কাজে লাগালো, নদীর তীরে তৃণভূমিকে কাজে লাগালো, নদীতে প্রচুর পরিমাণে মাছ, জলজ অন্যান্য প্রাণী, সেগুলোকে কাজে লাগালো, যাতায়াতের কাজে লাগালো, জলসেচের কাজে লাগালো। এই যে এতগুলো নানাবিধ কারণের জন্য মানুষ কিন্তু নদীকে বেছে নিয়েছিল বসবাসের একমাত্র পীঠস্থান হিসেবে। তাই এরকম সভ্যতা কেমন কোন জায়গায় কোথায় কোথায় গড়ে উঠেছে সেটা আমাদেরকে জানতে হবে। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, হুয়াং ও ইয়াংশি কিয়াং নদীর তীরে চীন সভ্যতা বা চৈনিক সভ্যতা, সিন্ধু উপত্যকায় সিন্ধু নদের অববাহিকায় সিন্ধু সভ্যতা, নীল নদের তীরবর্তী এলাকায় মিশরীয় সভ্যতা। এই যে সভ্যতাগুলি সব কিন্তু নদী তীরবর্তী এলাকা। আর এই নদীগুলি না থাকলে ওই এলাকাগুলি কি হতো? অকেজ হয়ে মরুভূমিতে পরিণত হতো। বিশেষ করে মিশর মরুভূমিতে পরিণত হতো, সেখানে কোনো মানুষের বসবাস হতো না। তা এই যে ব্যাপারগুলো আমরা জানতে পারছি, এবং আগামী দিনে আমরা ভালো পরিবেশ খুঁজব, বসবাসের জন্য ভালো পরিবেশ খুঁজব। হ্যাঁ, আজকে মানুষ কেন শহর কেন্দ্রিক হয়, শহরের দিকে যেতে চায়, সেখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আর সুযোগ সুবিধা পাওয়ার জন্যে সেখানে বসবাস করবে, গ্রাম ছেড়ে দেবে। তাই বলে কি গ্রামে মানুষ থাকবে না? থাকবে। গ্রাম কৃষি প্রধান, গ্রামের মানুষ কৃষিকে অবলম্বন করে, কৃষিকে আঁকড়ে ধরে তারা তাদের অর্থনৈতিক বুনিয়াদ করবে। তাহলে আমাদের দেখতে হবে যে মানুষ কোথায়, কিভাবে, বর্তমানে কি চাইছে, আগামী দিনে কি তাদের ইচ্ছা বা বাসনা। তাহলে মানুষ ভালোকে চাইছে, ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছে। আজকে মানুষ এখানে গ্রামগঞ্জে নদীর তীরে কোনো রকমে ওই মাটির বাড়ি তৈরি করে, হ্যাঁ, ফসলাদি পাহারা দেওয়ার জন্য নদীর তীরকে তারা বেছে নিয়েছিল, সেখানে তারা খামার বাড়ি তৈরি করেছিল। সেই খামার বাড়ির পাশাপাশি তারা কোনো রকমে বসবাস করত। এখন কি আর সেখানে বসবাস করছে? এখন মানুষ ভালো নগর গড়ে তুলেছে, সেই নগর গড়ে তুলে সেখানে তারা বড় বড় অট্টালিকা বানিয়েছে, সেখানে মানুষ বসবাস করছে শান্তিতে, বা অশান্তি বলতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে অশান্তি। তবুও শান্তির জন্য মানুষ কিন্তু এই জায়গাগুলিকে তৈরি করেছে। এবং এই যে মানুষের যে অগ্রগতি, এই অগ্রগতি কিন্তু একদিনে হয় না, ধীরে ধীরে, হ্যাঁ, ধীরে ধীরে মানুষ একটা এরকম একটা জায়গায় পৌঁছেছে। তাহলে এই সম্পর্কে আমাদের ধারণা পেতে গেলে ওই ইতিহাসের পৃষ্ঠপোষকতা।
এবারে আমি বলছি ইতিহাস আর ভূগোল। ভূগোল অর্থাৎ পরিবেশ। একটা পরিবেশ, পরিবেশ হলো ভূ মানে মৃত্তিকা বা মাটি। তাহলে সেই সম্পর্কে আমাদেরকে মাটি কি দরকার হচ্ছে, চাষবাসের জন্য দরকার হচ্ছে, বসবাস করবার জন্য মাটি দরকার হচ্ছে, বিভিন্ন কাজে লাগছে মাটি। আর ইতিহাস কি হচ্ছে, ইতিহাস ওই ওই পরিবেশে যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেইগুলো জানবার দরকার হচ্ছে। মনে করো টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মানুষ বসবাস করছে, সেখানে ভূগোল কি, সেখানে কী কী ফসল করে, সেখানে মানুষ কি খাওয়া দাওয়া করে, কীভাবে মানুষ যাতায়াত করে, এই যে ব্যাপারগুলো এটা কিন্তু একটু জানবার দরকার। এবং ঐতিহাসিক তথ্য, হ্যাঁ, নিরপেক্ষ তদন্ত করে জানা যায় যে এখানে এই যে ভৌগোলিক যে পরিবেশ, সেই পরিবেশ মানে ইতিহাস। তাহলে ওখান থেকে ঘটনাগুলোকে নেওয়া হচ্ছে, হ্যাঁ, যেখানে মানুষ বন্য প্রাণীর হাত থেকে রক্ষা করবার জন্য এই ব্যবস্থা নিয়েছে, একত্রিত হয়েছে, সংঘবদ্ধ হয়েছে, হ্যাঁ, তারা হাতিয়ার হিসাবে গাছের ডাল ইত্যাদিকে ব্যবহার করেছে। তাহলে এই ঘটনাগুলো আমরা পাচ্ছি। তাহলে এই ভূগোল থেকেই, ভৌগোলিক পরিবেশ থেকেই আমরা ইতিহাসকে তুলে আনতে পারছি। চুপ হয়ে গেল কেন, বলো, তাই তো? যে ভৌগোলিক পরিবেশ, আমরা পরিবেশের মধ্য থেকে ইতিহাসকে পাচ্ছি, ইতিহাসের ঘটনাগুলোকে আমরা পর্যবেক্ষণ করতে পারছি। তাহলে ওইগুলিকে আমরা বলছি ইতিহাস। আগেই বলেছি ইতিহাস হলো পূর্বের ঘটনা, পূর্বে কোন পরিবেশে মানুষ বসবাস করতো সেটাও একটু দেখলাম, জানলাম। তাহলে ভূগোল এবং ইতিহাস আমাদের খুবই প্রয়োজন। যা ভূগোল তাই ইতিহাস, কি খুব একটা ভুল হবে, তাই তো? ভৌগোলিক পরিবেশ হলো ঐতিহাসিক তথ্য ইত্যাদি কেন্দ্রস্থল, সেখান থেকে আমরা ঘটনাগুলো পাই। মনে করো মরু অঞ্চল, সাহারা মরুভূমি, সেখানে আমাদের ইতিহাসের ঘটনাটা কি, সে মরু অঞ্চলে কি বসবাস করে, কি থাকে, উট ইত্যাদি, গাছপালা কি থাকে না, খেজুর গাছ বা কাঁটাওয়ালা গাছ, বাবলা গাছ, এই ধরনের থাকে কাঁটাযুক্ত গাছ, যেগুলো জল ধারণ ক্ষমতা অত্যাধিক বেশি, একবার জল কোনো রকমে পেয়ে গেলে দীর্ঘদিন ধরে রাখতে পারে। তাহলে আমরা ওই পরিবেশকে বা ওই ভৌগোলিক পরিবেশ থেকে আমরা ইতিহাসে ঘটনা পাচ্ছি। তাহলে বলতে হবে যে অমুক জায়গায় ওই সাহারা মরুভূমিতে এই প্রাণী বসবাস করে এবং তারা অনেকে গৃহপালিত, হ্যাঁ, মানুষ এখানে যাতায়াতের পথ হিসাবে ওই জীবজন্তুগুলোকে ব্যবহার করে থাকে মাধ্যম হিসাবে। তাহলে আমরা ইতিহাস এবং ভূগোলকে প্রায় একই জায়গায় রেখে আলোচনা করতে পারি। তাহলে বলতে হবে যে ইতিহাস ভূগোল প্রায় একই বিষয়। বেশ, তাহলে ইতিহাসকে জানবার জন্য আমাদের ভূগোল জানা দরকার বা পরিবেশ জানা দরকার। ইতিহাস ভূগোল সম্পর্কে যে কথা, যেটা অসুবিধা হচ্ছে সেটা জানা গেল। তাহলে এক কথা বলা হচ্ছে ইতিহাস ভূগোল হলো একে অন্যের উপর নির্ভরশীল। ভৌগোলিক ঘটনা বা বিষয় থেকে আমরা ইতিহাসের ধারণাগুলি পেয়ে থাকি, একটা আর একটাকে পেলে কখনোই হয় না। তাই ইতিহাস ভূগোল প্রায় পারস্পরিক সম্পর্কযুক্ত। এই গেল। এবার দেখো আরেকটি কথা বা প্রসঙ্গ আমি বলবো, এটা তোমাদের জানবার খুবই দরকার। মানুষ আগে কোথায় বসবাস করতো, কেমন জায়গায় বসবাস করতো সে কথা আমরা জেনেছি। মানুষের জীবন জীবিকা কি ছিল সে সম্পর্কে ধারণা পেয়েছি আমরা, হ্যাঁ, যে মানুষ কি খাওয়া দাওয়া করতো, কি খেয়ে জীবন ধারণ করতো, কোথায়
কেমন ঘর বাড়ি তৈরি করতো, কেমন জায়গায় তারা থাকতো, হ্যাঁ, আলো বাতাস ইত্যাদি পেত কিনা, এই সম্পর্কে আমরা জেনেছি। আর এটা ওর এর আগে থেকে ক্লাস 5 বা 4 বিভিন্ন বইয়ে আমরা এই ধারণাগুলো পেয়েছি। এবার আজকে আমার বক্তব্য যে মানুষের জীবন কতদিন বা কতদূর পর্যন্ত বিস্তার ছিল। মানুষ প্রতিকূল অবস্থার মধ্যে বেঁচেছে, বড় হয়েছে। প্রকৃতিকে জয় করতে মানুষ সক্ষম হয়েছে কখন? যখন দেখেছে তাদের প্রকৃতি তাদের উপরে ছড়ি ঘোরাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রকৃতিকে তার মতো রেখে, হ্যাঁ, তারা সেখানে বসবাস করবে, প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে দমন করবে, করে সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। এইভাবে কিন্তু মানুষ কিন্তু চেষ্টা করে। মানুষ প্রাচীনকালে আমরা দেখব অল্প দিনের মধ্যে মারা যায়, মানুষের জীবন শেষ হয়। কেন সেটা হতো? তাহলে হয় অনাহার, খাদ্যের অভাব, না হয় প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে খরা, ভূমিকম্প, বন্যা, এসব ধরনের। তারপরে কি বিনা চিকিৎসায়, মানে রোগ হলে চিকিৎসা করা যাবে না, সেরকম বিষয়, সেরকম কোনো ওষুধপত্র ইত্যাদি আবিষ্কার হয়। চতুর্থ কি বলবো, ওই হিংস্র জীবজন্তু, হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়া না, ওদের হাত থেকে রক্ষা না পেয়ে মানুষ অকালে ঝরে যেত। 20 থেকে 22 বছর মানুষ কর্ম হয়েছে। তাহলে এখানে প্রশ্ন একটা আমি করে করছি, তোমরা পড়বে, পরে পড়বে, যে মানুষ এই প্রাকৃতিক এই যে বিপর্যয়, এই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করেছে। তাহলে উত্তরে আমি এক কথায় বলছি, তোমরা ব্যাপারটা একটু ভালো করে পড়াশোনা করবে, ভাববে যে মানুষ প্রতিকূলতাকে জয় করতে পেরেছে কিসের সাহায্যে? বুদ্ধি এবং শ্রমকে কাজে লাগিয়ে। বুদ্ধি এবং শ্রমকে কাজে লাগিয়ে মানুষ প্রতিকূলতাকে জয় করতে পেরেছে। এই প্রতিকূল অবস্থা জয় করে মানুষ আজকে একটা ভালো জায়গাতে পৌঁছে গেছে। তাহলে এই কথা আমাদের জানতে হবে না হবে না? আগামী দিন কিভাবে আমাদের প্রতিষ্ঠিত হবে সে কথা জানবা, ভালোভাবে প্রতিষ্ঠিত হবে সে কথা জানবার জন্য আমাদের পূর্বের ঘটনা জানবার দরকার পড়ছে, তাই তো? বেশ, তাহলে এখানে আরেকটা প্রশ্ন আমি দিলাম যে আমরা পূর্বের ঘটনা কেন জানবো? পূর্বের ঘটনা কেন জানবো? ইতিহাস এবং ভূগোলের সম্পর্ক কি? দুটো প্রশ্ন হলো। ইতিহাস কাকে বলে? আমরা ইতিহাস পড়বো কেন? প্রাচীনকালে মানুষের জীবন খুব সংকীর্ণ ছিল কেন? তারপরে মানুষ কিভাবে প্রতিকূলতাকে জয় করেছে? মানুষ কিভাবে প্রতিকূলতাকে জয় করতে পেরেছে? আচ্ছা, এইবারে দেখো যে আমরা, তাহলে আমি পড়ানোর সাথে সাথে প্রশ্নগুলো কিন্তু দিয়ে যাচ্ছি, তোমরা খেয়াল রাখবে। আমরা যে ঘটনাগুলিকে আজকে আমরা জানতে পারছি, পড়তে পারছি, আমাদের সামনে যেগুলো হাজির করা হচ্ছে, আজকে বইগুলো আছে তাই আমরা পড়তে পারছি। তো যারা এই তথ্যগুলিকে সুন্দরভাবে দিয়ে আমাদের এই ঐতিহাসিক ঘটনাগুলিকে আমাদের সামনে জানবার সুবিধা করে দিয়েছেন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলবো? ঐতিহাসিক বলবো। এবারে দেখো, ঐতিহাসিকদের এই ঘটনাগুলিকে
জানবার জন্য, সঠিক আকারে জানবার জন্য, বুঝবার জন্য কোন তথ্যগুলি সাহায্য করেছে? তাহলে বলতে হবে বিভিন্ন উপাদান, ঐতিহাসিক উপাদান, সেগুলো কিন্তু সাহায্য করেছে। আজ মনে করো বিশাল বড় তোমাদের শ্রেণীকক্ষ, এগুলো তৈরি হয়েছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, তোমরা বসে আছো, এই যে তৈরি যারা করেছে তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং তাদের মর্যাদা দিতে হবে। এই যে তৈরি করার বিষয়ের উপরে আমরা যে এখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, এগুলো তৈরি করতে গেলে অনেক কিছু জিনিসের দরকার হয়েছে। সেই জিনিসগুলোকে কি বলা হচ্ছে? উপাদান বলা হচ্ছে। উপাদান, প্রয়োজনীয় সামগ্রী। তেমনি আমাদের ইতিহাস গঠিত হওয়ার জন্য, ইতিহাস ঘটনা জানবার জন্য আমাদের দরকার হচ্ছে ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানকে আমরা কিভাবে ভাগ করতে পারি? ইতিহাসের উপাদানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিখিত আর একটা অলিখিত। লিখিত উপাদান কি কি হতে পারে? এই যে আমরা সামনে, এই যে আমাদের সামনে রয়েছে বইপত্র, রামায়ণ, মহাভারত, বিভিন্ন লিপি, ইলিয়াড, ওডিসি, মহাকাব্য, বিভিন্ন বড় বড় সাহিত্য, এইগুলো হচ্ছে লিখিত উপাদান। অলিখিত উপাদান কি? যেগুলো লেখা হয় কিন্তু তা থেকে ইতিহাস তৈরি হচ্ছে, সেগুলো অলিখিত উপাদান। কি কি হতে পারে? মাটির তলায় যেগুলো যে জিনিসগুলো ছিল, প্রত্নতাত্ত্বিক উপাদান। বহু কষ্ট করে প্রত্নতত্ত্ববিদরা তারা যেগুলোকে আবিষ্কার করেছেন, সেই প্রত্নতত্ত্ববিদদের আবিষ্কৃত জিনিসগুলি হলো অলিখিত উপাদান। এবং কি হতে পারে? কি কি হতে পারে? কোনো নিদর্শন, যা কোনো পড়া যায়নি এখন পর্যন্ত, তবুও আমরা বলবো যে ওই সময়কার, ওই যুগে সিন্ধু সভ্যতার আমলে বা মিশরীয় সভ্যতার আমলে মাটির তলা থেকে পাওয়া গেছে মানুষের বিভিন্ন রকম কঙ্কাল পাওয়া গেছে। খুব সুন্দরভাবে তার পাশে জিনিসপত্র ইত্যাদি সেগুলো ছাপ পাওয়া গেছে। তাহলে তা থেকে অনুমান করতে পারছি যে মানুষ মারা যাওয়ার পরে মৃতদেহকে শুইয়ে দেওয়া হবে, দিয়ে তার পাশে অনেক জিনিসপত্র, অর্থাৎ তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যা নিত্য ব্যবহার্য, প্রতিদিন যেগুলো সে ব্যবহার করে সেগুলিকে সেখানে রাখা হয়েছে। এ থেকে আমরা কি প্রমাণ পাচ্ছি? লেখা নয়, কিন্তু লেখা নেই কোথাও। ও থেকে প্রমাণ পাচ্ছি যে মানুষ কিন্তু মৃতদেহকে, সে যে তার যে মৃত্যুর পরেও তার একটা জীবন থাকতে পারে, সে আর একটা জীবনে সে পদার্পণ করতে পারে, সে আরও ভালোভাবে সে বাঁচবার সুযোগ পায়। তাই তার জন্যে ওখানে অনেক জিনিসপত্র রাখা হয়। এই যে রাখা জিনিসপত্রগুলিকে আমরা দেখে, যারা প্রত্নতত্ত্ববিদরা খনন করে যারা ওগুলোকে বার করেছেন, করে আমাদের সামনে তুলে ধরেছেন, তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার যে এত পরিশ্রম করে। এবং ওই জিনিসগুলো ওই সময়কার। তাহলে এই হলো অলিখিত উপাদান। লিখিত উপাদান বললাম, অলিখিত উপাদান বললাম। তাহলে এই যে বিষয়গুলোকে আমরা যেগুলোকে ভালো করে জানবার চেষ্টা করছি, এগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা। মনে করো কোনো একটা জিনিসকে সাজানো, অনেকগুলো লেখা, শব্দ ইত্যাদিকে পরপর সাজানো, সাজিয়ে একটা শব্দ গঠন করা এবং সেই শব্দগুলিকে বাক্যে বর্ণনা করা। এলোমেলো সব রয়ে গেল। যারা বুদ্ধিমান তারা ওইগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে পারে, দিয়ে একটা বাক্য গঠিত হতে পারে। এই যে
ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলি আমাদের বর্তমানে আমরা ওগুলোকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারছি। এই বিষয়গুলোকে আমরা একটু যদি ভালো করে ভাবি বা চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাবে যে ওই ঐতিহাসিকরা যে তারা কিভাবে কঠোর পরিশ্রম করে ওই বিগত দিনের কথা আমাদের সামনে তুলে ধরেছেন, যা দেখে আমরা আগামী দিন তৈরি হতে পারছি এবং প্রস্তুত হতে পারছি। এই যে তথ্যগুলিকে আমরা ধরে এগিয়ে যেতে পারছি, এটা কিন্তু অনেক পাওনা। আজ এর পরের দিনে এর থেকে আরেকটা প্রশ্ন আমরা দিচ্ছি, কতগুলো প্রশ্ন দিচ্ছি। একটা হলো লিপি কি? লিপি কি? প্রত্নতাত্ত্বিক কাদের বলা হয়? লিপি কি? প্রত্নতাত্ত্বিক কাদের বলা হয়? ঐতিহাসিক কাদের বলা হয়? প্রশস্তি শব্দের অর্থ কি? প্রশস্তি, প্রশস্তি শব্দের অর্থ কি? ভাস্কর্য কি? হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কার লেখা? ইতিহাসের উপাদান কি? ঐতিহাসিকদের একটু বড় প্রশ্ন হবে, ইতিহাসের উপাদানগুলি কিভাবে ইতিহাস রচনার ক্ষেত্রে সাহায্য করে? ঐতিহাসিকদের ইতিহাসের উপাদানগুলি কিভাবে ইতিহাস রচনা করতে সাহায্য করে? এই প্রশ্নগুলি রইল তোমাদের জন্য। এইভাবে আমি একটা অধ্যায় আজকে প্রশ্ন সহ সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। এর পরের দিনে আবার তৃতীয় অধ্যায় শুরু করব এবং ধীরে ধীরে এগিয়ে আর প্রশ্ন করব। ঠিক আছে? তাহলে আমাদের আর ভাবতে হবে না, পরীক্ষার জন্য ভাবতে হবে না। এছাড়া আমি প্রশ্ন দিয়ে দেবো 26 তারিখের মধ্যে, মহারাজকে দিয়ে দেবো। মহারাজ সেগুলোকে 27-28 তারিখ নাগাদ আপলোড করবেন। ঠিক আছে? শেষ করছি আজকের মতো। খুব ভালো পড়াশোনা করো একটু আধটু। আর এরকম ধরনের মানে আমাকে জিজ্ঞেস করবে, প্রয়োজন হলে হ্যাঁ আমি আবার ব্যাকে গিয়ে সেগুলোকে আলোচনা করে দেবো, চেষ্টা করবো বোঝাতে। আমাকে খাটাও, আমি খাটাবো।